নমস্কার বন্ধুরা, সানডে স্পেশাল ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। আলো ছায়ার জগতের পর্দায় আমি রয়েছি শুভম, আপনাদের সঙ্গে নিত্য নতুন ভূতের গল্প নিয়ে। আজকে চলে এসেছি বিশ্বেশ্বর তান্ত্রিকের জীবনে ঘটে যাওয়া সবথেকে ভয়ঙ্কর কাহিনী নিয়ে। আজকের গল্প বিশ্বেশ্বর তান্ত্রিকের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর কাহিনীর মধ্যে একটি অভিশপ্ত বাড়ি, তার সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। অভিশপ্ত বাড়ি। সবে মাত্র অফিস থেকে ফিরেছি। বাইরের আকাশ পুরো ঘন কালো মেঘে ছেয়ে গেছে। মনে হচ্ছিল অনেক বড় ঝড় বৃষ্টি হবে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছি, এটাই ভাগ্যের ব্যাপার। এবার আমি যখন ফ্রেশ হতে যাব, তখনই কে যেন এসে দরজার কড়া নাড়ল। এই সময় আবার কে এলো কে জানে। দরজা খুলে দেখি রক্তিম পুরো সেজে গুজে হাজির। এ কি রে ভাই, তুই তো একেবারে শাহরুখ খান সেজে এসছিস। তা কোথাও যাবি? আরে তোকে সে বলেছিলাম না, কাজের চাপে তো আর যাওয়াই হয়নি। তো চল, আজকে চল। কিন্তু কোথায়? যা বাবা, তুই তো সব বলেই খেয়ে নিছিস। আরে এত কাজের চাপ ছিল, সব ভুলে গেছি। আবার বল না ভাই, কোথায়? কোথায় আবার? বিজু ঠাকুরের বাড়ি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ভুলেই গেছি। সেই গল্পটা তো এখনো শোনাই হলো না। হ্যাঁ, পরে বলবি বলেছিলেন তিনি। নে নে নে, আর দেরি করিস না। বৃষ্টি নেমে গেলে আর যাওয়াই হবে না। তারপর আজকে ওয়েদারটাও একদম পুরো জমিয়ে দেবে। এই তো যাবো আর আসবো। আমি এবার 2 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসলাম। নে চল। কিন্তু কিন্তু কি? কিন্তু এই ওয়েদারে একটু আলুর চপ আর বেগুনি হলে কেমন হয়? আরে বাস, কথাটা তো বেশ ভালোই বলেছিস, একদম জমে যাবে। ওফ, যেমন কথা তেমন কাজ। আলুর চপ আর বেগুনি কিনে নিয়ে পৌঁছে গেলাম বিশু ঠাকুরের বাড়ি। কিন্তু আমরা বিশু ঠাকুরকে ডাকার আগেই সে বলে উঠল, আরে এসো এসো। আমরা তো পুরো অবাক। আমি মনে মনে বললাম, কি ব্যাপার, কোথাও তো সিসিটিভি ক্যামেরা নেই, তাও কি করে দেখে নিল আমাদের? কি ব্যাপার, হঠাৎ কি মনে করে সেই গল্পটা শোনার জন্য এসেছে তো? তখন রক্তিম বলল, আপনি তো দেখছি সবই জানেন, তাহলে নিন এবার শুরু করুন। নিন, চপ বেগুনি খেতে খেতে গল্প শুরু করুন। এমনই সময় আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, তার সাথে একটু মেঘও ডাকছিল। এই তো বৃষ্টিও শুরু হয়ে গেছে, শুনতে বেশ মজাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর আর দেরি করবেন না, শুরু করুন শুরু করুন। ঠাকুর বেগুনি আর চপ খেতে খেতে শুরু করলেন। আমি যখন সেই দিন কমলকান্তকে বললাম একটি যজ্ঞ করতে হবে, তখন কমলকান্ত বলল, আপনি যা ভালো মনে করেন তাই করুন, কিন্তু এই অভিশাপ থেকে মুক্ত করে দিন আমাদের। এর জন্য সবার আগে আপনাকে শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না। আর আমার কিছু জিনিস লাগবে, তাও 72 ঘন্টার মধ্যে। সেগুলো এনে দিলেই আমি যজ্ঞ শুরু করতে পারবো। কি কি লাগবে ঠাকুর বলুন, আমি সব নিয়ে আসছি। আমার লাগবে 72 ঘন্টার মধ্যে পোড়ানো মৃত মানুষের মাথার খুলি, তাদের একটি করে হাড়ের টুকরো, মনে রাখবেন সব যেন এক আকারের হয়। আর লাগবে 3টে দ্বারকাকের পালক, জবা ফুল ও আপনাদের টাটকা রক্ত। এগুলো শুনে কমল ভয় পেয়ে গেল। এ কি কাজ দিলেন আমাকে? এই একটা উপায় আছে, এছাড়া কোনো পথ নেই। আচ্ছা ঠিক আছে, আমি আনার চেষ্টা করছি। আপনাকে আনতেই হবে, আর মনে রাখবে 72 ঘন্টার মধ্যেই, কাল অমাবস্যার মধ্যেই যজ্ঞটি শুরু করতে হবে।
কমলকান্ত সব দিন রাত এক করে খুঁজলো, পেয়েও গেল সব। আমি যজ্ঞ শুরু করার সব রকম ব্যবস্থা সেরে ফেলেছি। তার আসার অপেক্ষা করছিলাম। তখন প্রায় 71 ঘন্টা কেটে গেছে। কমল আসছে না দেখে আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম সে আর আসবে না। কিন্তু শেষ মুহূর্তে কমলকান্ত এসে হাজির হলো। সে হাঁপাতে হাঁপাতে বলল, এই নিন ঠাকুর, অনেক কষ্টে জোগাড় করেছি। এবার এবার যজ্ঞ শুরু করুন। এবার আমি সব নিয়ে যজ্ঞ শুরু করতে যাব, তখন কাল অমাবস্যা এমনি পড়ে গেছে। আর অশুভ আত্মারাও তাদের নিজেদের শক্তি দেখানো শুরু করেছে। আমাদের উপরেও কিছুটা প্রভাব পড়ছিল, কিন্তু এবার সবাই নিজের চোখেই দেখলো তাদের প্রভাব। এবার যখন যজ্ঞে বসবো, সেই সময় আবার কাকেরা আমার উপরে এসে আক্রমণ শুরু করলো। কোনো মতে তাদের তাড়িয়ে আমি যজ্ঞ শুরু করলাম। কমল, আমি মন্ত্র পড়ার সময় কিন্তু অনেক প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, তাতে কোনোভাবে ভয় পাবে না, কারণ সেইগুলো শুধু ভয় দেখানোর জন্যই, আসল নয়। ভয় পেলেই বিপদ। শক্ত করে ধরুন নিজেকে। আচ্ছা ঠাকুর, আমি নিজেকে সামলে নেব। যেমন বলেছিলাম ঠিক তেমনই হলো। ঝড় বৃষ্টি শুরু হলো, আর ঘন ঘন শুধু বাজ পড়তে লাগলো। আর কমলকান্তর বাড়িতে লেগে গেল আগুন। তখনই একটা অদ্ভুত পচা গন্ধে পড়ে গেল পুরো বাড়ির উঠোনটা। সেই গন্ধ এত বিদঘুটে যে সেখানে টেকা যাচ্ছিল না। হঠাৎ করে কে যেন কথা বলে উঠল। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমি চোখ বন্ধ করে দেখলাম, সেটি হলো কমলকান্তের বাবা। কমলকান্তের বাবা বলল, চলে যা, চলে যা, তুই আমার তাড়াতে এসেছিস। আমার অকালে মৃত্যু হয়েছে, তাই সবাই মরবে। যদি তুই থাকিস তাহলে তুইও মরবি। চলে যা, চলে যা এখান থেকে। আপনার মৃত্যু শুধু একটি দুর্ঘটনা, তাহলে এরা কি দোষ করেছে যে এদের মেরে ফেলছেন আপনি? চলে যান, চলে যান এখান থেকে। কেন মারছেন এদের? ঠিক তখনই আকাশ থেকে ইট পাথর পড়তে লাগলো। একটি পাথর এসে পড়লো আমার মাথার উপর। আমার মাথা ফেটে যায়। আমি তারপরে মন্ত্র করে রাখা কমলের রক্ত কমলের গায়ে ছিটিয়ে দিই। তারপর কমল অজ্ঞান হয়ে যায়। কমলের গায়ে আগুন লেগে যায়। তার কিছুক্ষণ পর কমলের গা থেকে আগুন নিভে যায়। ঝড় বৃষ্টি থেমে যায়। কমলের বাড়িতে যে আগুন লেগেছিল তাও নিভে গেছে। কিন্তু আস্তে আস্তে কমলের শরীর ঠান্ডা হতে শুরু করলো। আমি তো ভাবলাম সে আর বাঁচবে না, কিন্তু ভগবানের কৃপায় সে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তার শরীরের তাপমাত্রা আস্তে আস্তে স্বাভাবিক হলো। ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায়, আর তার বাড়িও অভিশাপ মুক্ত হয়ে যায়। আপনারা শুনলেন বিশ্বেশ্বর তান্ত্রিকের অভিশপ্ত বাড়ি। আপনাদের কোন পার্টটি সবথেকে ভালো লেগেছে সেটি কমেন্টে জানাবেন, এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে ভুলবেন না।